হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খান প্রিন্স দিয়েছে, এবং প্রিন্স নিয়ে হয়তো অতটা মানে এদিকে আলোচনা হয়নি, বাট রাক্ষস নিয়ে হচ্ছে। রাক্ষস নিয়ে খুবই সেলিব্রেশন চলছে, এবং তুমি যদি বলো প্রিন্সেরও যা ভিজুয়ালস আছে, যা কোয়ালিটি আছে, ওটা এক্সট্রিম লেভেলে। ওটাও ম্যাচ করা সম্ভব না আমাদের এখানকার কোনো নায়কের পক্ষে, বা আমাদের এখানে কোনো ডিরেক্টর ওই জিনিসপত্রও করতে পারবে না। সারা জীবন শুধু বুক নিয়ে মেরে যাবে। এখানে কমার্শিয়াল ছবি হবে না, ঠিক আছে? ভালো কমার্শিয়াল ছবি তো হবে না। যাই হোক, তো এই হচ্ছে বিষয়। সব জায়গা নিয়ে একটা আলোচনা হচ্ছে, বাংলা ছবি নিয়ে একটা আলোচনা হচ্ছে। এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে, এখন এখন যেটা বলতে এসেছি সেটা হচ্ছে, শাকিব খান আর সিয়াম মিলে যা শুরু করেছে, তাদের টলিউডকে গিলে খেয়ে নিতে পারে। এবার এই টলিউড মানে কিন্তু আমি দেবতাকে ছোট করছি না, কারণ এই টলিউডের একটাই মাত্র লোক, যে লোকটা কোনো রকমের টিম টিম করে একটা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে। ওই যে তোমাদের ওখানে যেরকম মেগাস্টার শাকিব খান আছে, সেরকম আমাদের এখানে এই দেবতা আছে। এই মানুষটা টিম টিম করে বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে। এবার বাদ বাকি যা অবস্থা, ঠিক আছে, তাতে বুমবাদার কিঞ্চিত মানে বক্স অফিস আছে ইতিমধ্যে দাঁড়িয়ে। জিদ্দা প্রায় ছবিই করেন না, 2 বছর হয়ে গেল। এবার পরবর্তী ছবি তার আসছে, দেখা যাক সেটার বক্স অফিস কী হয়। কারণ এখানে তো সিনেমা থেকে রাজনীতিটা বেশি হয়, তাই জন্যে কোন টাইমে রিলিজ করতে দেবে, কোন টাইমে দেবে না, এইসব করে 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 সিনেমার 12টা বাজিয়ে দেওয়া হয়। তো যাই হোক, এইসব করে করে আরও মানে পিন্ডি চটকে দেওয়া হয় আর কি, ভালো সিনেমারও। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে অঙ্কুশ বলো, ইয়াশ বলো, এই ধরনের নায়ক যারা রয়েছেন, যারা কমার্শিয়াল নায়ক, যারা কোনোদিনই আরবান নায়ক হতে চাননি, তারা চাইলেই পারতেন অনির্বাণকে ফলো করতে। তারা অনির্বাণকে ফলো না করে তারা দেবকে ফলো করেছেন বলে তারা আর কাজই পান না এখন, প্রায় বলতে গেলে। নিজেদের হাউস খুলে নিজেদের মতন ছবি করেন, ফ্লপ খান, বাড়ি চলে যান, এরকম একটা ব্যাপার। তো এই হচ্ছে অবস্থা। দিস ইজ দ্য সিনারিও, দিস ইজ দ্য পারফেক্ট সিনারিও অফ টলিউড। এবং এবার ঢালিউডের সিনারিওটা বলি। ঢালিউডে একটা নায়ক ছিল মেগাস্টার শাকিব খান। ছিল কেন, আছে। এবং তিনি দ্য বিগেস্ট বাদশাহ, বিগেস্ট। তার আগে মান্না ছিল, তার আগে অনেকে ছিল। সবাই বলে যে তাদের নিয়ে ভিডিও বানাতে, আমি সেরকমভাবে চিনি না বা জানি না এক্সাক্ট ঘটনাগুলো, তাই যে বলতে পারি না, ভিডিও বানাতে পারি না। কিন্তু তারাও অসাধারণ সব নায়ক ছিলেন। তো তাদের পরে শাকিব খান উঠে এলো। আচ্ছা, শাকিব খান যখন উঠছে, শাকিব খান কিন্তু দেবদাজিদার আগের নায়ক। আমরা সবাই ভাবছি যে ঠিক আছে চলো, এরকম আমরা কিছু ভাবিনি যে শাকিব খান কোনোদিন আমাদের ইন্ডিয়া গিলে খাবে, আমাদের টলিউডকে গিলে খাবে। এটা কম্পারিজনেই আসতো না, কারণ ওদের ছবির স্ট্যান্ডার্ড, মানে বাংলাদেশের স্ট্যান্ডার্ড খুবই লো ছিল, খুবই বিলো অ্যাভারেজ ছিল। যে কোয়ালিটি দেখলে মনে হতো হ্যাঁ ভাই, কী ডায়লগ, কী বলছে ভাই এগুলো, কী ভিজুয়ালস, কিছুই নেই। মানে এরম একটা ব্যাপার মনে হতো। খরচাই তো করেনি, খরচাই করতে পারে না, এরম একটা ব্যাপার। এবং বাংলাদেশের লোকজনও আমাদের এখানে দেবদা জিদ্দার কন্টেন্ট দেখার জন্য মুখিয়ে থাকতো, ঠিক আছে? তারা নিজেরাই বলে কমেন্ট সেকশনে। তো যাই হোক, তারপর একটা ফিকেস এলো আফটার কোভিড। হঠাৎ করে শাকিব খানের একটা ভয়ানক উন্নতি হলো, মানে ভয়ানক একটা চেঞ্জেস এলো। সেই চেঞ্জেসটা হচ্ছে, শাকিব খান নিউ এজ কমার্শিয়াল সিনেমা করতে শুরু করে দিল। নতুন রকম কমার্শিয়াল ছবি ছবি করতে শুরু করে দিল। এবং করার দরুন কী হলো, একটা ভয়ানক বক্স অফিসে ব্লাস্ট এলো। এবং এটা এলো যে, এটা ট্যালেন্টের জোরেই কিন্তু এলো, বারবার বলছি। কারণ আজকে তুফানের মতন ছবি আমাদের এখানে বানাতে পারা যায় না, পারবেও না কোনো দিন আর বানাতে। আর ওই পারে না, পারে না, পারে না, পারে না, এই বলতে বলতে 3টে বছর কেটে গেছে ভাই, আজ অব্দি একটা তুফান বানাতে পারেনি আমাদের এখানে কেউ। তো সুতরাং ছেড়ে দে ভাই, হবে না, হবে না তোদের দ্বারা। টলিউড দেখেই যাক শুধু, ঠিক আছে? রাজনীতি করে যাক, দেখে যাক, ঝগড়া করে যাক, নিজেদের ভেতরে মারামারি ও কমার্শিয়াল ছবি বানাতে পারবে না ওরা, ঠিক আছে? তো বাংলাদেশ প্রথম তুফান মারলো, লোকে বললো আই সালা। আর এখানকার সব প্রডিউসাররা শাকিব খানের দিকে মুড়ে গেল। সবাই হঠাৎ হয়ে গেল, অবাক হয়ে গেল। সবাই ভাবছে এই কী হলো, এসবিএফ হঠাৎ করে শাকিব খান, শাকিব খান কেন করছে, শাকিব খানকে কেন প্রডিউস করছে? আরে ভাই, শাকিব খান বেশি ব্যবসা দিচ্ছে। এবার ব্যবসাটা কেন দিচ্ছে, এটা তো বুঝতে হবে যে কেন দিচ্ছে শাকিব খান বেটার ব্যবসা। কারণ ভালো ছবি করছে, ভালো কমার্শিয়াল ছবি করছে, মাস অডিয়েন্স কানেক্ট করে যাচ্ছে, সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স সব জায়গায় দাপিয়ে ব্যবসা চলছে ওই জন্য। আচ্ছা, তুফানের পরে বরবাদ নামক একটা ছবি এর, ঠিক আছে? এই ছবিটা আবার মানে ইতিহাস তৈরি করে দিল গোটা পৃথিবী জুড়ে, যেটা ভয়ানক কালেকশন। এবার আমাদের এখানে কিছু সো কল্ড আঁতেল ক্রিয়েটার আছে, যারা মনে করেন যে বরবাদ বোধহয় শুধুমাত্র বাংলাদেশেই চলেছে। ভাই, বরবাদ গোটা পৃথিবী জুড়ে চলেছে, তার প্রমাণ আমার কাছে রয়েছে। আমার প্রতিটা ভিডিও তার প্রমাণ। সেই সময় ভাই কি চলেছে, পুলিশ নামাতে হয়েছিল বরবাদের ভিড় কন্ট্রোল করার জন্য। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান। এবং শুধু একটা সুপারস্টার তার ক্রেজ থাকে, একটা মেগাস্টার তার ক্রেজ থাকে, খুব স্বাভাবিক বিষয়। তার সাথে জুড়ে যায় যখন গুড কমার্শিয়াল ফিল্ম, গুড কন্টেন্ট, তখন যে কী লেভেলে ব্লাস্ট হতে পারে, তখন আমরা অলরেডি পিছিয়ে পড়ছি, কিন্তু আমরা তো বানাতে পারছি না আর। মানে যখন থেকে রিমেক বন্ধ হয়েছে, বাংলাদেশও রিমেক বন্ধ করেছে, তখন থেকে বাংলাদেশও আগে রিমেক করতো, আমরাও রিমেক করতাম, একই ব্যাপার। কিন্তু ব্যাপার হচ্ছে ওরা ইভলভ করে গেল,
ওরা না দারুণভাবে ইভলভ করে গেল। ওরা ধরো একটা সিম্পল স্টোরি আইডিয়াকে নিচ্ছে, মানে ধরো ভাঙ্গারি স্টোরি আইডিয়াকে নিচ্ছে, তে নিজেদের মতন করে সেটাকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। তুমি কখনো দেখলে বুঝতে পারবে না আরিয়ান মির্জার গল্প বা বরবাদের যে গল্প, সেই গল্প কোনোদিনই তোমার মনে হবে না যে ভাই ভাঙ্গার মতন গল্প। তুমি বলতে পারো যে ভাঙ্গার মতন অ্যাকশন ব্যবহার করেছে, ভাঙ্গার মতন বন্দুক ব্যবহার করেছে, ভাঙ্গার মতন ইয়ে করেছে, অ্যানিমেলে যা যা ছিল সেরকম হেলিকপ্টার সিন ইত্যাদি এগুলো করেছে, কিন্তু সোলটা দেখো, গল্পটা দেখো, একদম ডিফারেন্ট, একদম ডিফারেন্ট। কপি বলতে পারবে না, ইন্সপিরেশন বলতে হবে। এটুকুও যদি আমাদের এখানে করে নিত না, অনেক চলতো। এবার অনেকে বলবে না ভাই আমাদের এখানে চলতো না, এই না। যদি না চলে তাহলে তোমরা আঁতেলের ঘর, ঘরটা এক একটা আঁতেলের। আর এখানে তো লোকে বসে আছে, মুখিয়ে আছে, সিনেমাটা না ভালো হয়নি, সিনেমাটা না এই হয়নি, এই করতে এখানে বসে আছে। ভাই আমাদের এখানে আঁতেলে ভরে রয়েছে একদম, মানে একদম চব্বচস্য আঁতেল যাকে বলে, একদম সবাই। ঠিক আছে, সবাই সমালোচনা করছে। ভাই লজ্জা করে না সমালোচনা করতে? বক্স অফিস হয় না ইন্ডাস্ট্রিতে? ইন্ডাস্ট্রিতে বক্স অফিস হয় না? লাস্ট একটা খাদান দেখেছে বক্স অফিস হিউজ, তারপর একটা কমার্শিয়াল ছবি হিউজ বক্স অফিস দেখে না। এখানে চেঙ্গিজ আছে, রাবণ আছে, লোকে ট্রোল করতে শুরু করে। এখানে লোকে সো কল্ড ক্রিয়েটাররা এখানে নেগেটিভ রিভিউ দিতে বসে পড়ে। ঠিক আছে, ও কমার্শিয়াল ছবি এসছে, চলো টার্গেট করি। এই তো পরিস্থিতি। এই করে করে ইন্ডাস্ট্রির 12টা বাজিয়ে দিয়েছে, অডিয়েন্সের আশা হোপ সব নষ্ট করে ফেলেছে। ঠিক আছে, তারা জানে যে কমার্শিয়াল ছবি মানেই খারাপ, এই মেন্টালিটি তৈরি করেছে এখানকার ইউটিউবাররা। আর ওখানকার ইউটিউবাররা দেখো না, কোনো জিনিস না দেখো, গিলে খেলো বললেই হয় না, গিলে খেতে গেলে অডিয়েন্সেরও দোষ থাকে। সেখানে আমি বারবার বলছি, আমাদের এখানকার না দর্শকেরও দোষ আছে, মেকারদের তো আছেই, ওরা বানাতে পারে না, এটা তো সত্যি কথা। বাংলাদেশ যা বানাচ্ছে তার নখের যোগ্য কন্টেন্টও বানাতে পারছে না। এটা আজকে মানে 3 বছর আগে 4 বছর আগে আমি বলতাম, এখন দেখছি সবাই বলছে। আমাদের এখানে একটা দিন আসবে যেদিন সবাই বলবে যে ওরা কি বানাচ্ছে দেখো, আমরা কিছুই করতে পারছি না। ঠিক আছে, এটা বলবেই বলবে, মিলিয়ে নিও আমার কথা, মিলিয়ে নিও আমার কথা, এটা এটা হবেই হবে। তো যাই হোক, আমি আসছি পয়েন্টে, আবার আবার একটুখানি বলে নিই যে আমাদের এখানকার সবার দোষ আছে। মানে সে ক্রিয়েটার থেকে শুরু করে দর্শক থেকে শুরু করে, এখানে নারী চরিত্র বেজায় জটিল। অঙ্কুশ যখন বানায় এত ভালো একটা ছবি, সেই ছবিটাকে সুযোগ দেওয়া হয় না, সেই ছবিটাকে জায়গা দেওয়া হয় না। তো কি বলবো, মানে বলার কিছু নেই অ্যাকচুয়ালিতে। দ্যাট ইজ দ্য ট্রুথ, দ্যাট ইজ দ্য রিয়েলিটি অফ টলিউড। ঠিক আছে, তো এখানে ভালো ছবির জায়গা পাওয়া যায় না। এখানে সিরিয়াল প্যান প্যানে ঘ্যান ঘ্যানে জিনিসপত্র, সেগুলো বেসিক লেভেলে একটা চলে তবু। আর সিঙ্গল স্ক্রিন তো উঠতে বসেছে, ওই হিন্দি সাউথ বলিউড এইসব সিনেমা দিয়ে চলে আসে, মানে চলে আর কি সিঙ্গল স্ক্রিন। তারপরে তাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে বাংলা ছবি শো চালাতেই হবে। চালাবে কি দিয়ে ভাই? ছবিতে লোকই হয় না, হাওয়ালে লোকই আসে না। এই তো পরিস্থিতি আমাদের এখানকার। বাংলাদেশের মতন তো নয় যে আরে ওরা ওদের মানে 10 মাস যদি মানে হল বন্ধও থাকে, ওদের ঈদের 2 মাসে যা ব্যবসা হয় সেটা সারা বছরের ব্যবসার দৌড় আমাদের থেকে বেশি। তুমি বলো না আজকে বরবাদ কি লেভেলে ব্যবসা করেছে, কত টাকার ব্যবসা করেছে? আমরা কোনোদিন কল্পনা করতে পারবো অত টাকা? জীবনে দেখেছি অত টাকা চোখে? মানে এইটা হচ্ছে পরিস্থিতি। আজকে একটা অ্যামাজন অভিযান, আমাদের এখানকার সব থেকে ব্যয়বহুল ছবি, সেই ছবিটা ব্যবসা করেছে 55 কোটি টাকা, তাও 2017 সালে, 10 বছর হতে যায়। একটা কালেকশন, সেই কালেকশনটাকে বিট করতে পারলাম না আমরা এখনো। মানে গ্রস কালেকশনটাকে, 55 কোটি টাকার গ্রস কালেকশনটাকে বিট করতে পারলাম না ভাই আমরা এখনো। লোকে এগোয় 55 জায়গায় 60, 65, 70, 80 এই করে লোকে। এবং তখন কিন্তু বাংলাদেশ আমাদের থেকে পিছিয়ে ছিল। কেন আমি শুরুটা বললাম, কারণ বাংলাদেশ আমাদের থেকে পিছিয়ে ছিল, কিন্তু একটা পিছিয়ে থাকা জায়গা, তারা শুধু নিজেদের ট্যালেন্টের জোরে, নিজেদের অডিয়েন্সের জোরে, মানে সাপোর্টে, এবং ওদের ইউটিউবাররাও কত ভালো। ভাই একটা সিনেব্রোস বলে একটা চ্যানেল আছে, আননেসেসারি কোনো নেগেটিভিটি করে না ভাই। হ্যাঁ, আজকে তুমি প্রিন্সের টিজার ভালো হয়নি, টিজার কাটটা ভালো হয়নি, তখন সে বলছে বরবাদের টিজার নিয়ে এসে নেগেটিভিটি করবে না, বা আজকে সে রাক্ষসের টিজার নিয়ে নেগেটিভিটি করবে না, এটা আমার বিশ্বাস আছে। তো এইটা এটা হচ্ছে একটা একটা দেশের না, একটা একটা হয় না যে একটা মানুষের একটা কমিউনিটিরও তো একটা বক্তব্য আছে। আমার না এখানে কোনো বক্তব্য নেই, আমি এখানে পরিষ্কার কথা বলতে চাই, ওইখানকার বাঙালিরা না অ্যাটলিস্ট নিজের ভাষাটাকে সম্মান করতে জানে। আমরা না জানি না, সিরিয়াসলি বলছি, আজকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছে। নাহলে কেউ রাক্ষসের মতন মানে ট্রেলার নিয়ে সত্যি মানে কি বলবো, এখানে খারাপ রিভিউ করতে পারে? বাংলা ভাষাটাকেই সম্মান করি না, ভাগ সালা, এরকম একটা ব্যাপার। সবকিছুই কপি, সবকিছুই এই ওই এইসব করতে লেগে যায় সবসময়। ঠিক আছে, কিন্তু ওই দেখো ওখানে কিরকম সাপোর্ট করে। ওরা তুফানকে সাপোর্ট করেছিল, তাই তুফান আজকে 60 কোটি টাকার ব্যবসা করেছে। তারপরে বরবাদ এসছে, বরবাদকে সাপোর্ট করেছে, তাই ওরা বরবাদ 82 কোটি টাকার ব্যবসা করেছে, তাও পাইরেসি হয়েছে ওখানে। যদি পাইরেসি না হতো তাহলে আজকে কোথায় যে চলে যেত ভগবান জানে। তো এই হচ্ছে ব্যাপার। এবং আমাদের এখানে প্রবলেম হচ্ছে না অডিয়েন্সের সাপোর্ট আছে, না ইউটিউবারদের সাপোর্ট আছে। ইউটিউবাররা যে একটু সুপারস্টারদের সাপোর্ট করবে বা প্রপারলি, আজকে খাদার মতন ছবিকে, খাদার মতন ছবি যদি বাংলাদেশে আসতো, মাথায় করে রাখতো ওরা, মাথায় করে রাখতো ওরা। আমাদের এখানে দেখো স্নোবল এফেক্টে চলছে, এই চলছে ওই চলছে, কেন ছবি ভালো না, এই না ওই না, 5টা জিনিসকে টেনে এনে মানে পিন্ডি চটকে তার 14 করে তবে ছাড়লো।
ঠিক আছে, এদিকে খাদানের ধারে বারে কারোর বক্স অফিস কালেকশন দেওয়ার দম নেই, ঠিক আছে, কিন্তু বক্তব্য রাখতেই হবে। যাই হোক, এই হচ্ছে বক্তব্য, এই হচ্ছে মানে মানে এইখানকার সিচুয়েশন, ঠিক আছে। এবার চলে আসি মেকারদের কথায়। এই যে সাকিব আর সিয়াম, মানে সাকিব খান দি বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ অ্যান্ড সিয়াম আহমেদ, তারা গিলে খেয়ে নিচ্ছে টলিউডকে। এই যে কন্টেন্টের কথায় আসি, কন্টেন্ট লেভেলে আমাদের এখানে কে কি করতে পারে? আমাদের ডিরেক্টররা কি ভাই, আর বানাবেই বা কিসের জন্য? সমালোচনার জন্য? তাই জন্য বানায় না এখানে কেউ, সাহসও পায় না বানাতে, ওরা বুক চিতিয়ে বানায়, বাক সালা পাত্তাই দেয় না, হা। এই হচ্ছে ব্যাপার, এবং ব্যবসাও করে, দেখো, এই হচ্ছে ব্যাপার। ব্যবসার আগে তো কিছু হতে পারে না, আমি তো এটাই বলবো। তো যাই হোক, আমি এটাই বললাম যে আমাদের এখানকার মেকাররাও বানাতে পারে না। তুমি একটা বরবাদ বানাতে বলো তো দেখি কিরকম বানাতে পারে। একটা অরিজিনাল বরবাদ বানাতে বলো, বানাতে পারবে? একটা তুফান বানাতে বলো, বানাতে পারবে? একটা রাক্ষসের ট্রেলার, এরকম ট্রেলার বানাতে বলো তো, বানাতে পারবে? মানে জাস্ট হেগে ছড়াবে। এই কথাটা বলে দিলাম, খুব নোংরা লাগলো শুনতে, এটাই সত্যি কথা। এখানকার লোকে জাস্ট হেগে ছড়াবে, এখানকার ডিরেক্টররা, সো কল্ড কিছু বড় ডিরেক্টর। বড় ডিরেক্টররাই পারবে না, তো ছোট ডিরেক্টররা তো ছেড়েই দাও। অনেস্টলি স্পিকিং, বাজেট দেবে কেউ এখানে? সাহস আছে কারুর যে সিয়াম আহমেদকে নিয়ে যে ছবিটা বানানো হচ্ছে আজকে, রাক্ষস, সেই ছবিটা বাজেট কত হতে পারে? সেটাকে পাম্পিং করছে, সেটা পাম্পিং করছে আমাদের এখানে দেবের বাইরে কেউ ইনভেস্টাররা ইনভেস্ট করবে, পয়সা দেবে, বিনিয়োগ করবে? কোনো প্রোডাকশন হাউস রিস্ক নেবে? আজকে অঙ্কুশকে নিয়ে এরকম একটা ছবি বানানোর রিস্ক নেবে কেউ? বলো না, তুমি আমাকে বলো না। আজকে ওরা ইউনিভার্স পর্যন্ত সেট আপ করে দিয়েছে ভাই। রায়ান রফি আজকে তাণ্ডবে ইউনিভার্স সেট আপ করে দিয়েছে, পারবে আমাদের টলিউড? পারলো আমাদের টলিউড? আরে ভাই, যদি টুকলি করে নিয়ে আসতো না, বিক্রমের কার্বন কপি যদি ইউনিভার্স বানাতো, তাতেও আমি বলছি 10 কোটি টাকা থেকে 20 কোটি টাকার ব্যবসা হয়ে যেত। 20 কোটি টাকার মিনিমাম ব্যবসা আমাদের এখানে হয়ে যেত, তিনটে সুপারস্টার একসাথে হয়েছে, এসছে এখানকার সুপারস্টারেরা। ইগো কম আছে আমাদের এখানে? হবে না ভাই। আজকে আমি এই প্রত্যেকটা স্টারের সাথে কাজ করেছি, প্রত্যেকটা মানুষের সাথে কাজ করেছি, সব কিছু দেখে নিয়েছি টলিউডের, দেখে নিয়েই এই কথাটা বলছি, খুব বুকে দম রেখে বলছি এই কথাটা। হবে না, হওয়া সম্ভব না। বলবে বাংলাদেশ একটা দেশ, তাই জন্য ওরা করতে পারছে। তো ভাই, ওরা তো আজ থেকে 10 বছর আগে করতে পারতো না, তখন তো ওদের নিয়ে হ্যাটা করতে ভাই। ওই মানে গোবরে পরে ঘুটে আসে, ওই ঘুটে পরে গোবর আসে, গোবরেরও একদিন আসে, ওই ওই কথাটা আছে না, একটা একটা মানে প্রবাদ আছে না, একদম পারফেক্ট, যে ওরা তো সিনেমা বানাতে পারে না, ওরা তো ভালো না, ওরা তো আমাদের সিনেমাই দেখে, ওদের মানুষজনেরা, ওদের দর্শকরাও তো আহ, জিতের সিনেমা, দেবের সিনেমা দেখে নাও, দেখছে কত, দেখো এখন। এই তো পরিস্থিতি। এবার আজকে একটা নতুন নায়ককে নিয়ে এত বড় ছবি তো কেউ মাউন্ট করতে পারবে না। আর জঙ্গলি মাউন্ট করতে পারবে? জঙ্গলি পারবে মাউন্ট করতে? পারবে না। তুমি বলবে চার্লি 777 এর আর ভাই চলেছে তো, বক্স অফিস দেখ, বক্স অফিস দেখ, যা গিয়ে বক্স অফিস দেখে আয়। শাকিব খান নয়, ওখানে সিয়াম আহমেদও বক্স অফিস দেয়, ওখানে আফরান নিশোও বক্স অফিস দেয়, চঞ্চল চৌধুরীও বক্স অফিস দেয়। আরবান ছবি, যা একটা গোট লাইফ বানিয়ে দেখা দেখি, যা একটা ওই দাগির মতন ছবি বানিয়ে দেখা দেখি, ওই এই যে দমের মতন ছবি বানিয়ে দেখা দেখি, হাওয়ার মতন ছবি বানিয়ে দেখা দেখি। কোনো দিক দিয়ে আর মানে আমি তো বলছি, কোনো দিক দিয়ে টলিউড মানে বিন্দুমাত্র ট্যালেন্ট অবশিষ্ট নেই। এটা পুরো জঞ্জালে পরিণত হয়েছে এখানে। এখানে শুধু পলিটিক্স হয়, এখানে শুধু রাজনীতি হয়, জঞ্জাল। এটা একটা জঞ্জালে পরিণত হয়েছে। একটা লোক দেব, যে কমার্শিয়ালি বলো, আরবান বলো, এই বলো, যাই খুশি বলো, এই একটা লোক টেনে নিয়ে যাচ্ছে কোনো রকমের টিম 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 করে। সব তো একটা মানুষের ঘাড়ে ছেলে দেওয়া যায় না। আর ভালো ডিরেক্টরও তো লাগে, ভালো প্রডিউসারও তো লাগে, নাহলে ওই রকমই চলবে। ওই যে শাকিব খানের বিগত 10 বছর ধরে তো ছবি চলেছে, এমন তো নয় যে ছবি চলেনি, কিন্তু সারা বিশ্বে সেটা নিয়ে আলোচনা হয়। এটা হচ্ছে ব্যাপার। সারা বিশ্বে আলোচনা হবে না কোনোদিন, কোনোদিন হবে না। একটা মেহেদী হাসান হৃদয় আসবে, একটা কি বলবো, রায়হান রফির মতন পরিচালক আসবে, তবে সেটাকে নিয়ে সারা বিশ্বে আলোচনা হবে। পাত্তি বাংলা কথা, ঠিক আছে। এই হচ্ছে পরিস্থিতি। আজকে একটা নতুন নায়কও তৈরি করে ফেললো ওরা, ওরা ইউনিভার্স সেট আপ করে ফেললো। আমরা এখানে বুড়ো আঙুল চুষছি। আমাদের এখানকার প্রডিউসারদের দেখো, সো কল্ড বড় প্রোডাকশন হাউস। আরে ছেড়ে দে ভাই, ছোট প্রোডাক্ট। ওদের তো চরকি আলফাই বানাচ্ছে না, রাক্ষস বানাচ্ছে না। মেহেদী হাসান হৃদয় রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস একটা নতুন প্রোডাকশন হাউস, এটা ওদের দ্বিতীয় ছবি। শাকিব খানকে নিয়ে এই রিস্ক নেয়নি কিন্তু ওরা। সাহস আছে আমাদের এখানে কারুর? এক ভাই, বক্স অফিস কালেকশন 50 লাখ টাকার কালেকশন হয় না এখানে নতুন হিরোর। নতুন হিরো ছেড়ে দাও, এস্টাবলিশ হিরোর কালেকশন হয় না 50 লাখ টাকা। তো 50 কোটি টাকা, মানে 50 কোটি টাকা ছেড়ে দে, 5 কোটি টাকার ছবি কি তার উপরে মাউন্ট করবে? সিরিয়ালি বানাও ভাই, তোমাদের সিরিয়ালি বানানো হবে, আর কিছু হবে না তোমাদের দ্বারা। সমালোচনা তো করোই না যে শাকিব খানকে না এই লাগছে, সিয়ামকে না ওই লাগছে, ওই সিনেমার কপি।
করো না ভাই, তুমি চুপ করে থাকো। লজ্জা যদি থাকে পেটে একটু, মনে যদি একটু লজ্জা থাকে না, করো না, সমালোচনাটা করো না। ইউ আর জাস্ট নাথিং। আজকে আমরা একটা টলিউড ইন্ডাস্ট্রি, মানে আমরা জাস্ট নাথিং। আজকে বাংলাদেশ যদি এসে লেখে না কমেন্ট সেকশনে, এগ্রি করে বলি যে হ্যাঁ ঠিক কথা বলেছেন, আমরা জাস্ট নাথিং, নাথিং, গুড ফর নাথিং বলে না সেইটা, কিছু করতে পারিনি ভাই। এত রিসোর্স, এত কিছু বাংলাদেশ থেকে এসে আজকে একটা পরিচালকেরা এখানে বম্বেতে এসে শুট করে যায়, এখানে এসে কলকাতায় এসে শুট করে যায়, কি আউটপুট দেখায়, ঠিক আছে? লজ্জা করে না? আমাদেরই দেশ, বাইরের দেশ থেকে এসে এখানে শুট করে দাপিয়ে একটা কন্টেন্ট বার করে এমন ভিজুয়াল দিয়ে যাচ্ছে যে ভিজুয়ালস আমরাই ম্যাচ করতে পারছি না। ছ্যা 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 ছ্যা। লজ্জায় থুতু ফেলে ডুবে মরা উচিত, বললাম তো। লজ্জা মানে লজ্জার এক্সট্রিম লেভেল। প্রতিবার ঈদ আসে, প্রতিবার এই কথাটা বলি, তাও দেখো কোনো টনক নেই, একই জিনিস, একই চলছে। ওকে পিছনে লাগছে, ওর কি করে দিল, কেন ওর বিমা করতে দিচ্ছে না, এসবই চলছে ভাই। ভালো সিনেমা বানানোর কারোর কোনো ইচ্ছা নেই, কোনোই ইচ্ছা নেই। কে কাকে ব্যান্ড করে দিল, ঠিক আছে, এইসব চলছে আমাদের এখানে। যাই হোক, আমার আর কিছু বলার নেই। এই ছিল এখনকার মতো ভিডিও। ভাই কথা বলাই উচিত না আমাদের, কি করে ফেলেছে বাংলাদেশ। বাংলাদেশ যে জায়েন্ট লেভেলে পৌঁছে গেছে না, 10 বছর লাগবে টলিউডের এখন ওই জায়গাটাতে পৌঁছাতে, ততদিনে বাংলাদেশ আরো এগিয়ে যাবে, আর ম্যাচ করতে পারবে না। বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, অনেক এগিয়ে গেছে। একটা ধুরন্ধর লাগবে আমাদের এখানে এখন, তবে যদি বাংলাদেশকে ম্যাচ করতে পারে। বাংলাদেশ দেখবে ধুরন্ধরের মতন একটা ছবি বানিয়ে দিয়েছে কালকে, 2-3 বছরের ভিতরে বানিয়ে ফেলবে, ওর থেকে বেটার ছবি বানিয়ে ফেলবে। না বানাক, জঘন্য ছবি বানাবে, আমি ধরে নিলাম, কিন্তু ওরা দেখে পেয়েছে এই সিনেমাটা, কমার্শিয়াল ছবি তো না। আমাদের এখানে তো কমার্শিয়াল ছবি, বাবা কমার্শিয়াল সিনেমা কে দেখে? সিঙ্গেল স্ক্রিন তো নষ্ট হয়ে গেছে। এখানে প্রমোশন করতে হয় একটা সিনেমা, ভাবতে পারো কোন জায়গায় নেমেছে আমাদের ইন্ডাস্ট্রি। প্রমোশন মানে লোকের দুয়ারে দুয়ারে গিয়ে বলতে হয় ভাই বাংলা সিনেমা এসছে দেখুন হলে এসে, এটা করতে হয় এখানে। বাংলাদেশের টিজার আনছে রাত্রি 12টার সময়, তাও কি ভিউজ, তাও কি ক্রেজ। আর সব থেকে বড় একটা রিজন তোমাদেরকে দেবো এক্ষুনি, তোমরা মানে পাগল হয়ে যাবে, এক্ষুনি পাগল হয়ে যাবে। আমার এই থোবড়া, আমার এই থোবড়ার জোরে বাংলাদেশের কন্টেন্টের রিয়াকশনে সব থেকে বেশি ভিউজ। এটা কোনো সেলিব্রিটি থোবড়া নয় কিন্তু, হ্যাঁ। সেলিব্রিটি থোবড়া তো দেবদা, সেলিব্রিটি থোবড়া তো শাকিব খান, সেলিব্রিটি থোবড়া তো সিয়াম ধরো, বা সেলিব্রিটি থোবড়া তো অঙ্কুশ, ইয়াশ, জিদ্দা, এরা নয় সেলিব্রিটি থোবড়া। এই থোবড়াগুলো না দেখেও আমার চ্যানেলে মোস্ট পপুলারে দেবদার একটা বেঙ্গল ট্যুরের ভিডিও আছে, স্বাভাবিক বিষয়, হি ইজ দ্য মেগাস্টার, তার ভিডিওতে তো ভিউজ হবে। তো আমার কাছে কথা হচ্ছে, আমার থোবড়ায় সব থেকে হাইয়েস্ট ভিউজ কোনটাই জানো? বরবাদ রিয়াকশন, বলো দিতে পারছে? সেটাও দিতে পারে না ভাই টলিউড। মানে কোনো হাইপই নেই, পাবলিকের কোনো ইন্টারেস্টই নেই এই সিনেমা দেখার, এখানকার সিনেমা দেখার। বাংলাদেশ কি পরিমাণে ইন্টারেস্টেড দেখো, কারণ ওরা ভালো সিনেমা বানাচ্ছে, ভালো কমার্শিয়াল সিনেমা বানাচ্ছে, আমরা পারছি না। সিম্পল পাতি বাংলা কথা তো এটাই। এবং আমাদের এখানকার কমার্শিয়াল সিনেমা বানালে, আমি বলে দিলাম এটা, আমাদের এখানকার ইউটিউবাররা বসে আছে কিভাবে অ্যাটাক করবে, ঠিক আছে, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানকার মিডিয়া, নিউজ পেপার, তারা বসে আছে কিভাবে অ্যাটাক করবে। বাংলাদেশে একটা জিনিস দেখেছি যে ওরা প্রত্যেকে সাপোর্ট করে, রেসপেক্ট করে, সেলিব্রেট করে, আর আমাদের এখানে অ্যাটাক করার জন্য বসে আছে। খারাপকে খারাপ বলো, আমার কোনো সমস্যা নেই, চেঙ্গিজের মতন ছবিকেও এখানে খারাপ বলা হয়, অদ্ভুত ব্যাপার, অদ্ভুতই ব্যাপার। যাই হোক, আহ, যাই হোক, তো এই হচ্ছে পরিস্থিতি। কি করে হবে? আমরা সারা জীবন সমালোচনাই করে যাবো ভাই, আমাদের কাজ ওটা, আমরা ওটাই করে যাবো, সমালোচনা, এই খারাপ, এই তো বস্তি, অত রিক্সাওয়ালার ফ্যান, এইসব করবো আমরা। এদিকে রিক্সাওয়ালার ফ্যান দিয়ে শাকিব খান 100 কোটি টাকা কামিয়ে চলে যাবে, বুড়ো আঙুল চুষবে তখন দেখবে। কোন দিন শাকিব খানের পোস্টারে লিখে দিয়েছে বাংলা ছবি প্রথমে 100 কোটি টাকা কামিয়েছে, যা সালা। কি হলো রে ভাই, আমরা তো 1 কোটি টাকাও কামাতে পারি না। মানে সোকল্ড আমাদের নতুন নায়কের কথা বলছি আর কি, নতুন নায়কদের নিয়ে ছবির কথা বলছি। নাহলে তো আমাদের দেবদা তবু 20-25 কোটি টাকা কামিয়ে একটা বেসিক মান সম্মান রেখে দিয়েছেন, সেটাকেও পিছনে লেগে বলবে হয়তো ওনার তো পলিটিক্যাল পাওয়ার আছে তাই ওই জন্য। তাই রে ভাই, ইনোসেন্সি পাবলিকের ভিতর থেকে চলে গেছে। বাংলাদেশ লাভ ইউ, দেখিয়ে দিয়েছো তোমরা বাংলা ছবিকে কিভাবে সাপোর্ট করতে হয়, বাংলা ছবিকে কিভাবে মানে সেলিব্রেট করতে হয়। আমার আর কিছু বলার নেই। বানাই প্রতি বছর এই এক ভিডিও, যখনই আসে লজ্জা করে, জানো তো, ঘেন্না করে নিজে, কষ্ট, ভীষণ ভীষণ কষ্ট হয়।
কারণ আমি একজন ভারতীয় হয়ে বলছি, বাংলাদেশ আজকে যে জায়গায় এগিয়ে গিয়েছে তার ধারে বাড়ে যাওয়ার ক্ষমতা এখন টলিউডের নেই। নেক্সট 10 ইয়ার্সে নেই। সেই নেক্সট 10 ইয়ার্সে ওরা আরও এগিয়ে যাবে, এটুকু পাক্কা ধরে রাখো। কারণ ওরা বড় ছবি বানাচ্ছে, ওদের বক্স অফিস আসছে, ওরা সেই অনুযায়ী আরও বাজেটটাকে পাম্প আপ করছে। আজকে বরবাদের থেকে তো বরবাদের পরে যখন এটা বানাচ্ছে, তখন শাকিব খানকে নিয়ে যখন বানাবে, বরবাদের বাপ লেভেলে পয়সা খরচা করবে। 20 কোটি টাকায় ছবি বানিয়েছিল, 35 কোটি টাকায় ছবি বানাবে, তার তো কোয়ালিটি আরো ভালোই হবে না? স্বাভাবিক বিষয়। যেমন গুড় ঢালবে তেমনি মিষ্টি হবে। আমাদের এখানে তো ভাই বক্স অফিসে হয় না, তো গুড়টা ঢালবে কোথা থেকে? তার জন্য রিস্ক নিতে হয়। আজকে আবার বলছি একটা নতুন প্রযোজক এসে সিয়াম আহমেদের মতন একটা নতুন হিরো মানে কি বক্স অফিস যার নেই সেভাবে, সে একটা 10 কোটি টাকার বক্স অফিস দিয়েছে, তো তার একটা ছবির বাজেট 15 কোটি টাকা। এইটা করেছে, এটা করার দম এখানকার এসবিএফ এর বা সো কল্ড সুরিন্দর ফিল্ম, সো কল্ড আরো যে প্রোডাকশন হাউসগুলো আছে, এসকে মুভিজ, সো কল্ড উইন্ডোজ, আরো যে প্রোডাকশন আছে দম এরকম এরকম পাম্প আপ করার। একটা নতুন ছেলেদের অঙ্কুশের ওপরে পাম্প আপ করার দম আছে, যে শুধু অঙ্কুশকে মাউন্ট করে অঙ্কুশের ওপরে রেখে একটা ছবি মাউন্ট করবো, যে ছবিটার বাজেট 15 কোটি টাকা হবে। ক্ষমতা আছে মার্কেট স্টাডি করে বলবে, আর দেবের ছবিটাই তো 25 কোটি টাকা ব্যবসা করেছে, অঙ্কুশ তো পারবে না, অঙ্কুশকে তাহলে অত টাকা দিয়ে লাভ নেই, 5 কোটি টাকা দেবো। প্রথম কথা হলো 5 কোটি টাকা, তারপরে বলবে 3 কোটি টাকা দেবো, তারপরে বলবে 3 কোটি টাকাও উঠবে না, থাক দরকার নেই, 1 কোটি টাকা দেবো। 1 কোটি টাকায় ঘন্টা কমার্শিয়াল সিনেমা হয়। ওরমই হবে। আর এই ইন্ডিয়া থেকে, এই কলকাতা থেকে, এই হায়দ্রাবাদ থেকে, এই ইয়ে থেকে, মুম্বাই থেকে এসে, বাইরে থেকে বাংলাদেশ এসে সিনেমা বানিয়ে চলে যাবে, এবং সেগুলোর ঝাঁ চকচকে কোয়ালিটি কি দেখতে লাগবে, কি সুন্দর হবে। তারা তো ভাই এইটা না হয়ে যায় যে কলকাতা ইন্ডাস্ট্রি বললো, এখানকার যে কটা বাংলা ছবির দর্শক বেঁচে আছে এখনো অব্দি, তারা বললো ধর ভাই বাংলাদেশে অনেক ভালো ছবি হচ্ছে, ওগুলো দেখে নেবো, ওটিটি দিলে দেখে নেবো, নিকুচি করেছে এখানকার বাংলা কমার্শিয়াল ছবি, মার মেয়ে যায়, দেখবোই না, ভাগ সালা। এইটা না বলে, এইটা কবে বলবে আমি সেটার অপেক্ষায় রয়েছি। এটা বলবে খুব শীঘ্রই, ওয়েট ফর ইট। এটাও বলবে যে কটা দর্শক রয়েছে, সো কল্ড যারা রিক্সাওয়ালা, ছোট করে মানুষকে, এই ভাগ্যিস রিক্সাওয়ালাগুলো বাংলাদেশে রয়েছে, তাই জন্য এত ভালো ব্যবসা হচ্ছে। ভাগ্যিস ওখানে কমার্শিয়াল ছবি এত রমরমা। আমাদের এখানের অবস্থা দেখো, পুরো ডুম, একটা ইন্ডাস্ট্রি ডুম। বাই বাই।